ঘটনা। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছিলেন ওনার এক বন্ধুর কাছ থেকে। ওই বন্ধুর আরও একটি ঘটনা কিন্তু কুরবানি ঈদের ফ্রাইডে তো না, ঈদ স্পেশাল এপিসোডে আমরা কিন্তু প্রচার করেছি হিজল গাছ সম্পর্কিত একটি ঘটনা। মূলত উনি ওনার নামটি প্রকাশ করতে অনিচ্ছুক, এই কারণেই ওনার নামটি আমরা গোপন রাখছি। আর ঘটনাটির স্থান গাজীপুর জেলার কালীগঞ্জের বেলাই বিল নামক একটা জায়গা রয়েছে, ওই বেলাই বিলেরই ঘটনা এটি। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ উনি করতে পারেননি, অন্য লোকের মাধ্যম দিয়ে করেছেন, যার কারণে সরাসরি ওনার অনুমতি নেওয়াটা সম্ভব হয়নি। তবে উনি এখনও জীবিত আছেন, ভালো আছেন, পরিবার নিয়ে উনি ওনার গ্রামেই থাকেন। আর যতদূর মনে পড়েছে তাদের কাছে যারা ঘটনা দিয়েছেন তার নাম হচ্ছে আমজাদ মিয়া। ঘটনাটার সময়কাল 2011 কি 12 সাল এরকম একটা সময়, বর্ষাকাল তখন। এই আমজাদ মিয়া উনি কিন্তু পেশায় একজন জেলে ছিলেন না, কিন্তু মাছ ধরতেন এবং বিক্রি করতেন। উনি জাল দিয়ে মাছ ধরতেন না, ওনার অনেকগুলো বড়শির ছিপ ছিল, আবার বিভিন্ন ধরনের বড়শিও ছিল। এক ধরনের বড়শি থাকে, এটাকে টানা বড়শি বলে। আবার এক ধরনের বড়শি থাকে যেগুলো এক ধরনের টোন থাকে, মাছ যদি খায়, নিচ থেকে খাবার খায়, তখন ওই টোনগুলো নড়াচড়া করে, ওটা দেখে ছিপ টান দিয়ে মাছ তুলতে হয়। আর এক ধরনের ছিপওয়ালা বড়শি থাকে যেগুলোতে কোনো টোন থাকে না, মানে যেটা দিয়ে দেখা যায় যে মাছ খাচ্ছে কিনা, শুধু বড় মাছগুলো খাবারগুলো সম্পূর্ণ গিলে ফেলে। তখন ওই সুতোয় টান পড়ে, তখন বোঝা যায় যে মাছ পড়েছে বড়শিতে, তখন টেনে উঠাতে হয়। তো এই ধরনের বিচিত্র ধরনের বিভিন্ন বড়শি এবং বড়শির ছিপ ওনার কাছে ছিল, ওটা দিয়ে উনি মাছ ধরতেন। বেলাই বিলের বিভিন্ন জায়গায় উনি ওই বড়শি এবং বড়শির ছিপগুলো ফেলতেন। ছিপ ফেলতে ফেলতে যেতেন, ঘন্টাখানেক পর আবার প্রথমে যেখানে ছিপ ফেলেছিলেন সেখানে আসতেন, সেগুলো দেখতেন মাছ পড়েছে কিনা ওইটাতে। আবার শেষ যেখানে বড়শির ছিপ ফেলেছেন ওইখানে আসতেন, আবার ঘন্টাখানেক পর আবার চেক করতেন। এভাবেই উনি মাছ ধরতেন। ছোটবেলা থেকেই উনি এই কাজটা করেন, যার কারণে অনেকেই ওনাকে চেনেন। আর মূলত এটা ওনার 1 নাম্বার পেশা না, এটা ওনার একটা নেশা। অন্য কাজও উনি করেন, কৃষি রিলেটেড কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। তো বর্ষাকালে উনি মাছ ধরছিলেন, তো একদিন রাতের বেলা, উনি দিনের বেলা রাতের বেলা যখন সময় পান তখনই আসেন, বিশেষ করে রাতের বেলাতে উনি বেশি আসেন আর কি, রাতের বেলা মাছ বেশি পড়ে। তো উনি যেই রাত্রে আসেন, ওই রাত্রে চাঁদের আলো খুব বেশি ছিল তা না, আবছা চাঁদের আলো ছিল। আকাশ মেঘাচ্ছন্ন পুরোপুরি বলা যাবে না, কখনো কখনো হালকা আলো থাকে, আবার কখনো অন্ধকার হয়ে যায়, তবে ঘুটঘুটে অন্ধকার সমস্ত জায়গা জুড়ে, বিষয়টা এরকম না। তো উনি বেরিয়েছেন, ওনার কাছে টর্চ লাইটও ছিল। তো কি হয়েছে যে উনি যেখান দিয়ে বড়শি ফেলতে ফেলতে গিয়েছেন, ঘন্টাখানেক পর আবার প্রথম জায়গায় এসেছেন, তো কোনো মাছ পান না। এভাবে বেশ অনেকক্ষণ হয়ে যায়, কোনো বড়শিতে কোনো মাছ ধরা পড়েনি। তখন ওনার মনে হলো যে বেলাই বিলের তো একটা জায়গা রয়েছে, ওইটা অনেক গভীর, ওই জায়গাতে কিছু নৌকা বাঁধা থাকে, তো ওখানে অনেক সময় বড় বড় মাছ পাওয়া যায়। ইতিপূর্বে উনি ওখানে পেয়েছেন ওখানে মাছ। তো ওই রাত্রে কি মনে করে উনি ওখানে প্রথম দিকে বড়শির ছিপ ফেলেননি, মনে করেছেন যে এদিকে দেখি চেষ্টা করে মাছ পাই কিনা, অত দূর আবার যাবো হাঁটতে হাঁটতে। যেহেতু মাছ পড়ছিল না, এই কারণে ওনার কিছু বিশেষ ছিপ ছিল মাছ ধরার জন্য, যেগুলোতে অনেক বড় বড় মাছ ধরা পড়তো আর কি, যেগুলো বড়শির যেই মূল অংশ, বাঁকানো যে ধারালো অংশ, ওগুলো আবার বড় বড় হয় বড় মাছ ধরার জন্য। তো উনি চিন্তা করেছিলেন যে এদিকে যেহেতু মাছ ধরাই পড়ছে না, এইগুলো ওই দিকে নিয়ে যাই, নিয়ে ওখানে কয়েকটা ছিপ ফেলে আসি। তো যেই চিন্তা সেই কাজ, উনি ওই দিকটাতে চলে যান। চলে গিয়ে ওখানে গিয়ে কোনো লোকটোক পান না, কিন্তু ওই জায়গাটাতে বেশ কিছু ছোট ছোট ডিঙি নৌকা বাঁধা ছিল। তো ওই জায়গায় গিয়ে একটা জায়গা ফিক্সড করে সেখানে 3-4টা ওরকম বড় বড়শি ওখানে ফেলে আসেন। তো আবার উনি চলে আসেন প্রথম জায়গায়, দেখেন যে এবারও মাছ পড়েনি। অনেকক্ষণ পর ওনার মনে হলো যে এবার যাই ওই জায়গাটাতে, ওখানে গিয়ে দেখি বড়শিতে মাছ পড়েছে কিনা। কারণ বড় ছিপগুলোতে অনেকক্ষণ পর পর গিয়ে উনি সাধারণত দেখতেন। আর যেখানে ফেলেছিলেন, যেই জায়গাগুলোতে বেশি বড়শি ফেলেছিলেন, সেই জায়গা থেকে বড় ছিপ যেগুলো বড় মাছ ধরার জন্য, সেটা আবার বেশ দূরে ছিল বিধায় উনি চিন্তা করেছিলেন যে একটু পরে যাই। বেশ অনেক রাত হয়ে গিয়েছে, আনুমানিক রাত প্রায় 3টা বেজে গেছে। তো ওনার মনে হলো যাই এবার ওদিকে। তো উনি ওদিকে যান। ওখানে যাওয়ার পর দেখেন যে 3-4টা বড়শি উনি মাটির সাথে গেঁথে রেখেছিলেন, একটা বড়শির সুতাতে টান পড়েছে। মনে হচ্ছে
ওইটার যে খাবার পানির নিচে, এটাকে আমরা আধার বলি, এটা কোনো মাছ খেয়েছে, যার জন্য সে টানা হেঁচড়া করছে নিচে। তবে সে চাইলে পুরো বড়শির ছিপ সহ নিয়ে যেতে পারতো, কিন্তু তা না করে মনে হচ্ছে ওইখানেই সে ঘুরপাক খাচ্ছে। তবে উপরে পানির অংশে কিন্তু মাছ যে ধরা পড়েছে এটার কিন্তু কোনো আলোড়ন সৃষ্টি হয়নি, মনে হচ্ছে ওটা অনেক গভীর পানিতে ওটা রয়েছে। আর ওই জায়গাটা বেশ গভীর ছিল, এই কারণেই মূলত ওইখানে বড় বড় মাছ পড়তো। তো উনি ওই বড়শিটা ধরেন, ধরার পর নিচে মানে ওনার নিজের দিকে একটু টান দেন যে কেমন বড় মাছ বা মাছটাকে সামনের দিকে টেনে আনার জন্য। তো উনি বুঝতে পারেন একটা অদ্ভুত জিনিস এখানে পড়েছে, হতে পারে এটা অনেক বড় মাছ। অদ্ভুত এই কারণে বলছি, উনি ফিল করেন যে মাছ যদি কোনো খাবার খায়, টান দিলে এক ধরনের নরম অনুভূতি হয়, আবার টান দিলে মাছের মুখে এক ধরনের ব্যথা মাছ অনুভব করে, যার ফলে মাছ একটু ছোটাছুটি করে। কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল কোনো একটা পাথরের সাথে গিয়ে এই বড়শি গেঁথেছে, উনি যে টান দিলেন কোনো অনুভূতিই নাই ওই মাছটার, একটা জায়গায় স্থির হয়ে আছে এমন একটা অবস্থা। আর প্রচণ্ড শক্ত মনে হচ্ছে, যেমন কোনো শক্ত জিনিসের সাথে যদি বড়শি বেঁধে যায় যেরকম অনুভূতি হয় ঠিক তেমন। কিন্তু শক্ত জিনিসের সাথে যদি বড়শি বেঁধে গিয়ে থাকে তাহলে তো সুতা এভাবে এলোমেলোভাবে নড়াচড়া করার কথা নয়। তো উনি চেষ্টা করেন ওই জিনিসটাকে উপরে তোলার জন্য। এরপরে মূলত আসল ঘটনা শুরু হয়। উনি ফিল করেন যে ওই জিনিসটা পানির নিচে নড়াচড়া শুরু করেছে। তখন বুঝতে পারেন যে এটা আসলে বড় একটা মাছ হবে, কিন্তু কোনোভাবেই উনি সেটাকে বাগে আনতে পারছেন না। উনি তো গ্রামের লোক, গ্রামের ছেলে, ন্যাচারাল একটা মানুষের শক্তি থাকে না, শক্তি সামর্থ্য থাকে। তো ওনার কিন্তু যথেষ্ট শরীরে শক্তি ছিল। আর ওই যে বড়শিটা ওটা কিন্তু বিশেষভাবে তৈরি, মনে করুন যে কোনো 1 মনের উপরেও যদি মাছ ধরা পড়ে ওটাতে অনায়াসে সেই মাছটাকে টেনে তোলা সম্ভব। আর সুতাটাও অনেক শক্ত, কোনোভাবেই এই সুতাটা ছিঁড়বে না। আর এই কারণে ওই বড়শির সুতাও ছিঁড়ছিল না, ছিপও ভাঙছিল না। উনি চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে কি হয়, উনি বুঝতে পারেন যে ওই যে জিনিসটা বড়শির সাথে বেঁধেছে ওই জিনিসটা হঠাৎ করে পানির নিচে একটা আলোড়ন সৃষ্টি করলো। ধরুন যে একটা মাছ সে একটা বৃত্তাকারে চক্কর দিল বা লেজের একটা বাড়ি দিল, তখন এক ধরনের একটা অনুভূতি হয়, যিনি বড়শি ধরে আছেন উনি এটা টের পান। মনে হলো ঠিক ওরকমটা হলো, এবং ওই আলোড়নের কিছুটা পানির উপরে অনুভূত হয়েছিল। এটা থেকে বোঝা যায় যে ওই জিনিসটা অনেক গভীরে ছিল, কারণ বড়শি ধরা অবস্থায় যে ধরনের অনুভূতি ওনার হয়েছিল সেটাতে মনে হয়েছিল যে ধরনের চক্করটা দিয়েছে বা আলোড়ন সৃষ্টি করেছে খুব বেশি নিচে থাকার কারণে কিন্তু ওইটার যে প্রতিফলন পানির উপরে খুব একটা দেখা যায়নি, তাহলে ওই জিনিসটা অনেক নিচে রয়েছে। তখন উনি বুঝতে পারেন যে এটা অনেক বড় এবং অনেক নিচে রয়েছে, কারণ অনেকটা সুতা কিন্তু নিচের দিকে ছিল। তো উনি টানা হেঁচড়া শুরু করেছেন। এখন মাছ ধরার ক্ষেত্রে, বড় মাছ ধরার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হলো বড় যে মাছগুলো এগুলো তাদের মতো করে ছুটতে দিতে হয়। একটা সময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়, তখন ওগুলোকে উপরে তোলাটা সহজ হয়। শুরুর দিকে ওদের শরীরের শক্তি অনেক বেশি থাকে, যার কারণে উপরে তোলাটা অনেক কঠিন হয়। তো উনি চিন্তা করছেন যে এটাকে নিয়ে একটু খেলি। আর বড় মাছগুলো কিন্তু খাবারটা সম্পূর্ণ খেয়ে ফেলে, যার কারণে বড়শিটা পেটের ভেতরে চলে যায় অধিকাংশ ক্ষেত্রে। আর এই কারণেই একবার খাবার খেয়ে ফেললে ওটার আর ছোটার উপায় খুবই কম থাকে, যদি না সুতো ছিঁড়ে না যায়। তো এভাবে চলছে। হঠাৎ করে এই আমজাদ মিয়া উনি ফিল করেন যে এই মাছটা গভীর পানির দিকে দৌড় দিয়েছে। এখন ওনার যে বড়শি ওটা হুইল বড়শি টাইপের ছিল, উনি তো সুতা ছেড়ে দিয়েছেন। তো এর মধ্যে উনি কি করেছেন যে ওটা যেহেতু গভীর পানির দিকে গিয়েছে বা যাচ্ছে, বেশি দূরে চলে গেলে ওনার যেই সুতাটা ছিল বড়শি সেটা আবার খুব বেশি বড় ছিল না ওই বড়শির আর কি। তো উনি পাশে একটা ডিঙি নৌকা ছিল, লাফ দিয়ে ডিঙি নৌকায় উঠে পড়েছেন এক হাতে বড়শি নিয়েই, এবং আর এক হাত দিয়ে ওই ডিঙি নৌকাটা যে দড়ি দিয়ে বাঁধা ছিল একটা খুঁটির সাথে বা একটা বাঁশের মতো একটা জিনিসের সাথে, সেটা খুলে ফেলেছেন। তো উনি নৌকার উপর বসে আছেন, নৌকাটা ছোট নৌকা, আর নৌকার উপর যেহেতু বসে রয়েছেন আর ওই বড়শির ছিপের মাথায় যে জিনিসটা ধরা পড়েছে ওইটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে গভীর পানি যেখানে ওই বিলের ওই দিকে চলে যাচ্ছে, নৌকাও যাচ্ছে। তো উনি তো চেষ্টা করছেন এটাকে কোনো মতে কাবু করে নৌকায় তোলার জন্য। একটা পর্যায়ে তার কাছে মনে হলো যে একটা জায়গায় এসে ওই জিনিসটা থেমে গেল।
থেমে যাওয়ার পর একটা জায়গায় মনে হচ্ছে যে ওটা ঠায় দাঁড়িয়ে আছে। তো উনি আবার কি করেছেন, বড়শিটার সুতা কিছুটা গুটিয়েছেন, হুইল বড়শিতে তো সুতা গুটানো যায়। গোটানোর পর ওনার কাছে মনে হলো যে ওটা কি আবার ছুটে চলে গেল কিনা, কারণ সুতোতে তো ঢিল হয়েছে। কিন্তু একটা সময় মনে হলো না, এইবার সুতোটা টান টান হয়েছে, ওই জিনিসটা যায় নাই, কিন্তু ওই জিনিসটা একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে, পানির নিচে, গভীর পানির নিচে ওই জিনিসটা আছে। এরপর উনি একটি ভয়ানক অনুভূতি ওনার মধ্যে আসে, কারণ হচ্ছে উনি একটি ভয়ানক জিনিস দেখতে থাকেন। সেটা হলো, আমরা অনেক সময় দেখি না, পানির নিচে থেকে যদি কোনো জিনিস উপরের দিকে ওঠে, পানির উপরের দিকে একটা রাউন্ড শেপ বা গোল শেপের মতো ধারণ করে, এটা অনেকেই দেখেছেন। তো এই জিনিসটা এরকম একটা শেপ ধারণ করেছে, মানে নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে। তো উনি তো মনে করেছিলেন বিশাল বড় মাছ টাছ কিছু উঠে আসছে। ওই সময় চাঁদের আলো খুব বেশি ছিল না, আচ্ছা চাঁদের আলো ছিল। আর উনি টর্চ লাইটটা সাথে নিয়ে এসেছিলেন। যখন উনি মাছ ধরার জন্য প্রথম দিকে ওই বড়শিটা ধরেছিলেন, তখন উনি ওনার লুঙ্গির যেই জায়গাটাতে টর্চ লাইট রেখেছিলেন, টর্চ লাইটটা বের করে উনি আবার মাটিতে রেখেছিলেন। চিন্তা করেছিলেন আবার পানির মধ্যে নেমে যাওয়া লাগে কিনা, টর্চ লাইটের ভিতরে তো পানি চলে যাবে। এরপরে উনি যখন লাফ দিয়ে নৌকায় উঠেছেন, তখন কিন্তু উনি টর্চ লাইট উনি সাথে আনেন নাই, যার কারণে উনি ওইদিকে যে টর্চ লাইট মারবেন এই জিনিসটাও আসলে উনি করতে পারেন নাই ওই সময়। তো উনি ওরকম একটা রাউন্ড শেপ দেখেন যে নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে। কিছুক্ষণের মধ্যেই উনি এমন একটা জিনিস দেখতে পান যেটি কোনো মানুষ দেখতে চাইবে না এবং দেখলেও সহ্যই করতে পারবে না হয়তো। উনি দেখতে পান ওই জায়গাটাতে একটা ভয়ানক অবয়ব ভেসে উঠেছে। ওই অবয়বটির মাথা এমন যে 4-5টা বড় মহিষের মাথা যদি এক জায়গা করা হয়, কত বড় একটা মাথা হবে, ঠিক অত বড় একটা মাথা, মাথায় শিং রয়েছে, আর শিংয়ের উপরে কোঁকড়ানো চুল রয়েছে, যেই চুলটা তার মাথার উপর থেকে পিঠ পর্যন্ত চলে গিয়েছে, ওটা কিন্তু বোঝা যাচ্ছে। তার পুরো শরীরটা 25 থেকে 30 ফুটের মতো লম্বা হবে। চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে, আর চোখের আলোতে তার চেহারার কিছু অংশ বোঝা যাচ্ছে। এই প্রাণীটার দাঁতগুলো এবড়ো থেবড়ো এবং সুচালো, আর তার শরীরের উপরের অংশ কিছুটা লোমশ হলেও তার গলার নিচ থেকে যতটুকু দেখা যাচ্ছে, এইটায় বড় বড় মাছের আইস রয়েছে, যেটা হালকা চাঁদের আলোয় চকচক করছিল। তো এই জিনিসটা উনি দেখেছেন, এবং এটাও দেখেন বড়শি, যেটা মূল বাঁকানো যে অংশটা, এটা এই অবয়বটার ঠোঁটের কোনো একটা জায়গায় বিঁধে রয়েছে। জাস্ট এতটুকু দেখেছেন। এরপরে মনে হলো ওই অবয়বটা শরীরের নিচের অংশ দিয়ে কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছে পানির মধ্যে, যার ফলে ওই জায়গাটাতে একটা ঢেউ সৃষ্টি হয়। আর এই ঢেউ সৃষ্টিটা এমনভাবে হয়েছিল, মনে হয়েছিল যে তার কাছে এখনই নৌকাটা উল্টে যাবে, কারণ নৌকাটা ছিল ছোট। এরপরে ওনার কিছু মনে নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওই নৌকার উপরেই। ওনার যখন জ্ঞান ফেরে, তখন উনি ওনার নিজেকে ওনার বাড়িতে দেখতে পান ওনার পরিবারের সদস্যরা রয়েছে। তো প্রথম দিকে তো উনি কথাই বলতে পারছিলেন না, উনি শুধু বোবা মানুষ যেভাবে শব্দ করে ওরকম শব্দ করছিলেন। কিছুক্ষণের মধ্যে ওনার কণ্ঠে বিভিন্ন শব্দ, যেটা বোধগম্য শব্দ, সেগুলো উচ্চারিত হতে থাকে। উনি বলতে থাকেন যে, এই ইডা কি রে, ইডা তো আমারে খাইয়ে ফেলবে রে, ওরে আল্লাহ রে, এটা কি দেখলাম রে, এরকম করে উনি বলছেন। তো উপস্থিত যারা ওখানে ছিলেন তারা জানান তাকে যে, তুমি রাতের বেলা নৌকার উপরে অজ্ঞান হয়ে পড়েছিলা। গ্রামের আরো অনেকে ওই দিকটাতে মাছ ধরতে গিয়ে একটা নৌকা ভাসমান অবস্থায় দেখতে পায়, যে এলোমেলো ঘোরাফেরা করছে নৌকাটা, নৌকার উপর কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারা কাছে গিয়ে দেখে তুমি নৌকার উপরে পড়ে আছো অজ্ঞান অবস্থায়, তোমাকে তো চেনে, এই জন্য তারা তোমাকে উদ্ধার করে এখানে দিয়ে গেছে। তো উনি পরবর্তীতে সকলকে বলেন যে উনি কি দেখেছেন। তো গ্রামের কয়েকজন মুরব্বী ওনাকে খুব বকাঝকা করেন যে, তোমার বোঝা উচিত ছিল এতদিন ধরে মাছ ধরো, যে বিলের ওই জায়গাটাতে এরকম সমস্যা অনেকেই দেখেছে, অনেকে এটা ফেসও করেছে, তোমার ওই জিনিসটার পিছনে এইভাবে ছুটে যাওয়া উচিত হয় নাই। তারপর ভাগ্য ভালো যে তোমাকে মেরে ফেলে নাই। গ্রামের বেশ কিছু মুরব্বী বলেন যে ওইখানে এরকম একটা জিনিস আছে, ভয়ানক একটা জিনিস, পানির দেও আমরা যেটাকে বলি আর কি। তো বাহ্যিকভাবে হঠাৎ করে দেখলে ভয়ঙ্কর কোন একটা মাছ বা ভয়াল মাছ মনে হবে, আসলে ওটা মাছ না, ওটা পানির একটা দেও।
স্থানীয় ভাষায় আর কি। তো এরপরে উনি তেমন অসুস্থ হন নাই, হালকা জ্বর এসেছিল আর স্বাভাবিক যেই ভয় উনি পেয়েছিলেন, আস্তে আস্তে উনি সুস্থ হয়ে গেলেও উনি প্রতিনিয়ত স্বপ্ন দেখতেন। ওই স্বপ্নটা দেখতেন যেটা বাস্তবে ওনার সাথে হয়েছিল, যে উনি একটা ছিপ নিয়ে নৌকার উপরে ছুটছেন, একটা মাছের পেছনে, মাছটা পানির নিচে রয়েছে, একটা গভীর পানির স্থানে তাকে নিয়ে গেল, এরপর পানির উপর আলোড়ন সৃষ্টি করে জিনিসটা ভেসে উঠলো। ভেসে ওঠার পর ওই জিনিসটা এমনভাবে ঢেউ সৃষ্টি করলো, ওই নৌকাটা উল্টে গেল, আর উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে অতল গভীরে, পানির অতল গভীরে উনি চলে যাচ্ছেন। আর উনি চোখ খুলে তাকিয়ে দেখতে পাচ্ছেন পানির মধ্যেই যে ওই প্রাণীটা জল জল করছে চোখ, হা করে ওনার দিকে ছুটে আসে ওনাকে খেয়ে ফেলার জন্য। এরপরে ওনার ঘুম ভেঙে যেত, চিৎকার দিয়ে উঠতেন উনি। এই স্বপ্নটা উনি মাঝে মাঝে দেখতেন। এরপর ঝাড়ফুঁক করান উনি, আস্তে আস্তে আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। আমজাদ মিয়া এখনও ভালো আছেন, ফ্যামিলি নিয়েই আছেন। এরপরে ওনার সাথে এই বিষয়টা নিয়ে আর কোনো ঘটনা ঘটেছিল কিনা এটা জানা যায়নি। আশা করছি ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, ধৈর্য ধরে ঘটনাটি শোনার জন্য। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে আপনাদের কাছে। আর সৌমিত্র রয়কেও ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকার একটি ঘটনা সংগ্রহ করেছেন। প্রিয় লিসেনার্স, এবার আমরা চলে যাব আমাদের এবার ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছেন একজন আপুর কাছ থেকে। তার নাম হচ্ছে রাবেয়া রহমান। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ঘটনাটি এই রাবেয়া আপুর নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার সময়কাল 2007 কি 8 সালের দিকে হবে। রাবেয়া আপু উনি ওনার পরিবারের সাথে ঢাকাতে থাকতেন। স্কুলের ছুটিতে ওনারা পরিবার সহ নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, মানে রাবেয়া আপুর নানা বাড়িতে। ওনার নানার বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার টেপাখোলা তেলের পাম্প স্লুইস গেটে। তো উনি তো তখন অনেক ছোট, বয়স তো খুব বেশি না, 11-12 বছর আর কি। তো ওনার ওই সময় বেশ বড় বড় চুল ছিল। তো ওনার নানা বাড়ি যে গ্রামে আর কি, ওখানে একটা বাঁশঝাড় ছিল ওনার নানা বাড়ির কাছেই আর কি। ওই বাঁশঝাড়ের ওখানে নাকি মৃত বাচ্চাদের কবর দেওয়া হতো। তার মানে হচ্ছে ওই যেই কবরস্থানটা ওটা শিশুদের কবরস্থান। তো উনি তো ছোট, অত কিছু তো বোঝেন না, আর এসব জায়গায় যে কোনো ভয় থাকতে পারে এসব বিষয় নিয়ে তো ধারণা ছিল না ওনার। তো একদিন বিকালবেলা উনি বাড়ি থেকে চাল ভাজা, মানে ওই দিন বিকালে ওনার নানি চাল ভাজা করেছিলেন আর কি, ওই চাল ভাজা হাতে নিয়ে চিবোতে চিবোতে ওই বাঁশের ওই দিকটাতে আসেন এবং একটা জায়গায় গিয়ে বসেন। তো উনি ওই সময় একা ছিলেন। উনি ওখানে বসে বসে চাল ভাজা চিবাচ্ছেন, আর ওনার চুলগুলো কিন্তু ছাড়া ছিল। ওই মুহূর্তে উনি কিন্তু একদম সুস্থ, স্বাভাবিক। আর যেহেতু উনি ছুটিতে গিয়েছেন নানা বাড়ি বেড়াতে, ওনার মনেও বেশ আনন্দ। এখানে আশেপাশে তেমন কোনো বন্ধু বান্ধব নাই তো, আর বাসার খুব কাছে, এই জন্য একাই এসেছিলেন। আশেপাশে কোনো বন্ধু বান্ধব উনি পান নাই ওই মুহূর্তে আর কি। তো উনি বসে বসে ওই যে চাল ভাজা চাবাচ্ছেন আর তাকিয়ে দেখছেন আশেপাশের দৃশ্য। খুব চমৎকার দৃশ্য ছিল আশেপাশে। তো হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার শরীরের পাশ দিয়ে গরম বাতাসের মতো কিছু একটা দ্রুত বেগে চলে গেল। উনি তখন কিছু দেখতে পান নাই, কিন্তু অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি উনি কিন্তু ঠিকই বুঝতে পারলেন। উনি দিব্যি বসে বসে চাল ভাজা খেয়েই যাচ্ছেন, কিন্তু এই ঘটনাটি ঘটার পর মুহূর্ত থেকেই ওনার মধ্যে এক ধরনের অস্বস্তি এবং অসুস্থতা অনুভব করতে থাকেন। ওনার অস্থির লাগা শুরু করে, মাথা ব্যথা শুরু হয়। উনি ওই অবস্থায় দ্রুত বাড়িতে চলে আসেন এবং সবাইকে বলেন যে ওনার সাথে ওই মুহূর্তে কি ঘটেছে। তো বাড়ির সবাই ওনাকে বকাবকি করে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি ওইখানে চুল খোলা অবস্থায় চাল ভাজা খেতে খেতে গেছো, আর ওই জায়গাটা তো ভালো না, অনেকেই তো এর আগে ওই জায়গায় অনেক কিছু দেখে ভয় পেয়েছে। এই রাবেয়া আপুর আব্বু একজন কোরআনে হাফেজ ছিলেন। উনি রাবেয়া আপুকে তাৎক্ষণিক ঝাড়ফুঁক করে পানি পরা দেন। কিছু সময় পর রাবেয়া আপু অনেকটা স্বাভাবিক হয়ে যান। ওই দিন রাত্রির ঘটনা, ওই রাত্রে ওনাদের বাড়িতে আবার ইলিশ মাছ রান্না করা হয়েছিল। তো রাবেয়া আপু খাওয়ার পর ঘুমানোর আগে ওনার আম্মুর সাথে হাত মুখ এগুলো ধুতে টিউবওয়েলে যান। ওই টিউবওয়েলটি ছিল ওনাদের বাড়ি থেকে কিছুটা সামনে। টিউবওয়েলের ঠিক অপর প্রান্তেই ছিল বিশাল ধানের ক্ষেত।
গ্রাম্য ভাষায় যেটাকে আমরা চক বলি। উনি হাত মুখ ধুচ্ছেন, এমন সময় ওনার নজর পড়ে টিউবওয়েলের অপর প্রান্তের ধান ক্ষেতের দিকে। রাতের বেলা যে হালকা আলোটা থাকে না, সেই আলোয় উনি দেখতে পান ধান ক্ষেতের ওই পাশ থেকে একটা অবয়ব শূন্যে ভেসে ভেসে ওনার দিকে এগিয়ে আসছে। সেটির উচ্চতা কম করে হলেও প্রায় 8 ফিট হবে। অবয়বটি কাফনের কাপড়ে মোড়ানো ছিল এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো ওই অবয়বের কোনো মাথা ছিল না। এই ভয়ঙ্কর অবয়বটিকে দেখে উনি প্রচন্ড আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার সাথে ওনার আম্মা থাকলেও উনি কিন্তু এগুলো কিচ্ছু দেখেননি। আর পরবর্তীতে বিষয়গুলো ঘটেছে সেগুলো ওনার মনে ছিল না। ওনার আম্মার এবং পরিবারের অন্যান্য সদস্যদের মুখ থেকে উনি শুনেছেন। ওনার আম্মু তো চিৎকার শুনে, যেটা উনি শুনেছেন, ওনার মেয়ে তো কাছেই ছিল, তবে কাছে ছিল বলতে সামান্য একটু দূরত্বে ছিল আর কি, সামান্য। উনি দৌড়ে কাছে এসে তাকে ধরে ফেলেন। ওনার আম্মু আবার চিৎকার চেঁচামেচি শুরু করেন। বাড়ির সকলে এসে ওখানে উপস্থিত হয়। তখন এই রাবে আপুকে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর ঘরোয়া পদ্ধতিতেই সবাই চেষ্টা করতে থাকেন ওনার জ্ঞান ফেরানোর, কিন্তু কিছুতেই ওনার জ্ঞান ফিরছিল না। এই সময় ওনাদের গ্রামের পাশের এলাকায় একজন ভালো কবিরাজ ছিলেন। যেহেতু ওনার কোনোভাবেই জ্ঞান ফিরছিল না এবং দুপুরে উনি সন্ধ্যায় একবার তো ভয় পেয়েছিলেন, এটাও যখন আশেপাশের লোকজন জেনেছে, তাই পাড়া প্রতিবেশী এবং উপস্থিত সবাই পরামর্শ দেন যে ওই কবিরাজের কাছে নিয়ে যেতে। তখন ওই রাত্রেই ওই কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তার নির্দিষ্ট পদ্ধতি শুরু করতেই, তার যেই রিচুয়াল আছে সেগুলো শুরু করতেই রাবে আপুর জ্ঞান আস্তে আস্তে ফেরত আসে। উনি নড়াচড়া শুরু করেন। তখন রাবে আপু সবাইকে খুলে বলেন যে উনি কি দেখেছিলেন। বিশেষ করে ধান ক্ষেতের ওই জায়গাতে যে জিনিসটা দেখেছিলেন, এটা তো উনি অজ্ঞান হওয়ার আগে কাউকে বলতে পারেন নাই। কবিরাজ সব কথা শুনে বলেন যে রাবে আপু যেই জিনিসটাকে দেখেছেন সেটা কোনো ভালো কিছু না, এটা খারাপ কিছু এবং খুব শক্তিশালীও বটে। উনি প্রাথমিকভাবে কিছু তদবির দেন, কিন্তু পরামর্শ দেন যে পরবর্তীতে আরও অভিজ্ঞ কারো কাছে রাবে আপুকে নিয়ে যেতে। যাই হোক, এসবের মাঝে ওনার স্কুল খোলার সময় হয়ে গিয়েছিল। আর এই ধরনের ঘটনা ঘটার পর খুব দ্রুত ওনার পরিবার ওনাকে নিয়ে ঢাকাতে চলে আসেন। ঢাকাতে আসার পর ওনার সাথে আর কোনো ঘটনা ঘটে না। আস্তে আস্তে লেখাপড়ার মধ্যে ডুবে যান, এসব ঘটনা ভুলেও যেতে থাকেন। এরপর পার হয়ে যায় কয়েকটি বছর। 2009 কি 10 সালের ঘটনা। উনি আবার স্কুলের বন্ধে নানা বাড়িতে পরিবারের সাথে বেড়াতে যান। অনেকদিন পর যাওয়াতে 1.5-2 বছর আগে ওনার সাথে কি ঘটেছিল সেগুলো আর ওনার তেমন একটা খেয়াল ছিল না। সেইবার ওনার ছুটি বেশ ভালোই কাটছিল। সন্ধ্যার আগে দিয়ে উনি খেলতে খেলতে আনমনেই ওই বাঁশঝাড়টার কাছে আবার চলে যান, যেখানে উনি 1.5-2 বছর আগে সর্বপ্রথম একটি গরম বাতাস অনুভব করেছিলেন। আর তারপরে উনি অসুস্থতা অনুভব করেছিলেন। আর ঠিক তখন হঠাৎ করে একটি ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। অদৃশ্য কেউ ওনাকে শূন্যে তুলে আছাড় মারে, মাটিতে পড়ে যাওয়ার পর আবার তাকে তুলে আছাড় মারে। এইভাবে কয়েকবার খুব বাজেভাবে তাকে আছাড় মারে। ভাগ্য ভালো ওই জায়গাটা থেকে কিছুটা দূরে রাবে আপুর বড় ভাই তার কয়েকজন বন্ধুর সাথে গল্প করছিলেন। ধস্তাধস্তির আওয়াজ শুনে ওই জায়গার দিকে তাকাতেই ওনারা দেখেন যে ওই রাবে আপুকে অদৃশ্য কিছু একটা শূন্য তুলে ফেলছে, আবার মাটিতে আছড়ে ফেলছে, আবার তুলছে, আবার আছড়ে ফেলছে। এই দৃশ্য দেখার পর ওনারা তো দ্রুত সেখানে ছুটে আসেন এবং রাবে আপুকে ধরে ফেলেন। রাবে আপু তখন অনেকটাই সেন্সলেস অবস্থায় ছিলেন। তো তাকে ওখানে ধরে রাখার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু মনে হচ্ছে যে কেউ একজন ওদের হাত থেকে রাবে আপুকে ছুটিয়ে নিয়ে আবার শূন্য তুলে আছাড় মারার চেষ্টা করছে। অনেক কষ্টে তাকে ধরে রাখা হয় এবং টানতে টানতে বাড়ির দিকে নিয়ে আসা হয়। তখন সবার পরামর্শে ওনাকে একজন প্রসিদ্ধ ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। ওইখানে একটা জায়গা আছে, এটাকে মাইটা গোরস্থান বলে। ওই মাইটা গোরস্থানের কাছে একজন প্রসিদ্ধ ফকির থাকতেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। সেই ফকির তার মতো করে রুকিয়া করতে শুরু করেন। আর ওই সময় রাবে আপু নাকি নারী পুরুষ মিশ্রিত ভারী কণ্ঠে অদ্ভুত সব কথা বলতে শুরু করেন। এরপর দীর্ঘ সময়